সারণীতে মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা জিনিসটা কি? পর্যায় সারণীতে আমরা দেখেছি যে কোনো একটা মৌল থেকে শুরু করলে, যেমন সোডিয়াম মৌল থেকে শুরু করলে বেশ কিছু মৌলের পর আবার পটাশিয়াম মৌল বা সোডিয়ামের আগে লিথিয়াম মৌল, এই নির্দিষ্ট সংখ্যক মৌলের পর তার ধর্ম পুনরায় পরের মৌল বা আগের মৌলের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এই যে ঘটনা, এটাকেই বলা হচ্ছে কি পর্যায় সারণীর পর্যায়বৃত্ততা বা পর্যায় সারণীর পর্যায়বৃত্তি। তাহলে কাকে বলে? পর্যায় সারণীতে যে লেখা আছে দেখো, পর্যায় সারণীর মৌলের নিয়মিত সংখ্যা ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে কি পর্যায় সারণীর পর্যাবৃত্তি। এবার এই যে পর্যায়বৃত্তি হয়, এগুলো কোন ধর্মগুলোর হয় বা এগুলো কাদের ক্ষেত্রে, মানে কোনগুলো পর্যাবৃত্ত হয়, কি কি কোন জিনিসগুলো? এক হচ্ছে পারমাণবিক আকার বা এটা ব্যাসার্ধ। দুই হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাসার্ধ। আর হচ্ছে আয়নীভবন বিভব। একে আয়নাইজেশন পোটেনশিয়াল আইপি বা আইই দিয়ে লেখা হয়, আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি। তারপর তিন হচ্ছে ইলেকট্রন আসক্তি, এটাকে ইএ ইলেকট্রন অ্যাফিনিটি বলা হয়। চার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এটাকে ইলেকট্রোনেগেটিভিটি বলা হয় বলে ওই জন্য ইংরেজিতে ইএন দিয়ে লেখা হয়। এছাড়া আরো কিছু যেমন জারণ স্তর, জারণ সংখ্যা, জারণ ও বিজারণ ধর্ম। আবার আর একটা ধরো জারণ বিজারণ ধর্মের সঙ্গে যেমন হচ্ছে তোমার ধাতব ও অধাতব ধর্ম, এইগুলো সবই পর্যাবৃত্ত ধর্ম। কেন এগুলো, এই সমস্ত জিনিস, এই যেগুলোর কথা বলা হলো, এইগুলো পর্যায় সারণীতে কোনো একটা মৌল থেকে শুরু করলে আবার কিছু সংখ্যক মৌলের পরে আবার এই ধর্মের পুনরাবৃত্তি ঘটে, সেই ধর্মগুলো এইগুলো। এই জন্য এগুলোকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম বা পর্যায়বৃত্ততা, মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। এই পর্যায়বৃত্ত ধর্মগুলো সম্বন্ধে আমরা এবার পড়বো একটা একটা করে। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলে রাখি। এইগুলো হলো যেমন পর্যায়বৃত্ত ধর্ম বা পর্যায়বৃত্ততার ক্ষেত্রে পর্যায়বৃত্ত ধর্ম বলে যেটা বলা হলো, তেমনি কিছু ধর্ম আছে যেগুলো পর্যায় সারণীর পর্যায়বৃত্ততার উপর নির্ভর করে না। সেগুলো কি? এক হচ্ছে দ্রাব্যতা, দুই হচ্ছে তেজস্ক্রিয়তা। এইগুলো একটু মনে রাখবে, এইগুলো পর্যায় সারণীতে পর্যায়বৃত্ততার উপর নির্ভর করে না। এরপরে আমরা এরপর দেখো পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলবো? যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে তার সর্ববহিস্থ যে কক্ষপথটা থাকবে, সেই কক্ষপথে ইলেকট্রনের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে বলা হবে তার পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে নিউক্লিয়াস সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের মধ্যবর্তী যে দূরত্ব, তাকেই আমরা কি বলবো? পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ তিন প্রকারের হয়। এক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, দুই হচ্ছে ধাতব ব্যাসার্ধ, তিন হচ্ছে ভান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবার এইগুলোর যদি ক্রম দেখা যায় 3 নম্বর অর্থাৎ ভান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি হয়, তারপরে হয় ধাতব ব্যাসার্ধ, তারপরে হয় সমযোজী ব্যাসার্ধ। এবার এখানে পর্যায় সারণীতে এই ব্যাসার্ধটা কিভাবে পরিবর্তিত হয়? এক ধরো নির্দিষ্ট পর্যায়, তাহলে নির্দিষ্ট পর্যায় বলতে কি হবে? ধরো পর্যায় সারণীতে তাহলে বাম থেকে ডান দিকে যেতে হবে। তাহলে বাম থেকে ডান দিকে যখন যাব, তাহলে ও ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে সর্বস্থ কক্ষপথ যেটা, তার সংখ্যাটাই, সর্বস্থ কক্ষপথটা কিন্তু নির্দিষ্ট থাকবে, কিন্তু ওই কক্ষপথে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করলে তাহলে যে নতুন মৌল তৈরি হবে সে সামনের দিকে এক ঘর করে এগোবে, কিন্তু সর্বস্থ কক্ষপথটা অপরিবর্তিত থাকবে। নির্দিষ্ট পর্যায়ে ধরো দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো যদি ধরি আমরা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন,
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এই মৌলগুলো ধরলাম। এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথ ব্যবহার করছে, মানে নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথ, তারপর দ্বিতীয় কক্ষপথ, এরা দ্বিতীয় কক্ষপথ ব্যবহার করছে। কিন্তু দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে যত সামনের দিকে এই মৌলগুলোর ক্ষেত্রে ধরবো, একটা একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। যত ইলেকট্রন বৃদ্ধি পাবে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও বৃদ্ধি পাবে। তাহলে প্রোটন আর ইলেকট্রন বিপরীত তড়িৎধর্মী, তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাবে যত সামনের দিকে যাব। যত আকর্ষণ বল বৃদ্ধি পাবে তাহলে নিউক্লিয়াস আর সর্বস্থ কক্ষের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা ধীরে ধীরে কি হবে, কমবে। তাহলে নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, ধীরে ধীরে কমবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম হবে কি, লিথিয়াম সবচেয়ে বেশি, বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এবার তাহলে নির্দিষ্ট পর্যায়ে এটা বাম থেকে ডান, বাম থেকে ডান দিকে, ডান দিকে। এবার ধরো নির্দিষ্ট শ্রেণীতে, তাহলে নির্দিষ্ট শ্রেণীতে বাম থেকে ডান, ওটা যেমন বাম থেকে ডান হয়েছিল পর্যায়ে, এবার কি হবে, নির্দিষ্ট শ্রেণীতে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, তাহলে নির্দিষ্ট শ্রেণীতে উপর থেকে নিচের দিকে গেলে দেখো 1 নম্বর পর্যায়ে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এরকম পর্যায়ে যত পরিবর্তন হবে তত তার নিউক্লিয়াস থেকে যে দূরত্ব, মানে n এর মান 1। ধরো এই যে নিউক্লিয়াসের বাইরে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, এইভাবে কক্ষপথ। এখানে প্রথম পর্যায়ে মানে হচ্ছে এক্ষেত্রে তার কক্ষপথ ব্যবহার হচ্ছে মাত্র প্রথমটাই, 2 মানে প্রথম আর দ্বিতীয় কক্ষপথ সে ব্যবহার করছে। আবার তৃতীয় পর্যায়ের মৌল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টে কক্ষপথে ইলেকট্রন রাখার জন্য বা তার ইলেকট্রন 3টে কক্ষপথই ব্যবহার করছে। আবার 4 নম্বর কক্ষপথটা অনুরূপভাবে তাহলে কি হবে, 1, 2, 3, 4, 4টে কক্ষপথ ব্যবহার করবে। এবার যত নিচের দিকে যাচ্ছে তাহলে কক্ষপথ তো বাড়ছে, কক্ষপথ বাড়লে সর্বস্থ ইলেকট্রন দূরবর্তী কক্ষপথে থাকবে। প্রথমটার ক্ষেত্রে যদি 1 নম্বর কক্ষপথে থাকে, দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে। আবার তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে সর্বস্থ ইলেকট্রন 3 নম্বরে, তৃতীয়র ক্ষেত্রে, চতুর্থের ক্ষেত্রে সর্বস্থ ইলেকট্রন চতুর্থ কক্ষপথে থাকবে। তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে, নির্দিষ্ট পর্যায়ে যত উপর থেকে নিচের দিকে যাব তাহলে তার পারমাণবিক ব্যাসার্ধের মান কি হবে, বাড়বে। তাহলে এটা হবে বাড়বে, তাহলে উপর থেকে নিচের দিকে বাড়বে। আর আগেরটা যেটা নির্দিষ্ট পর্যায়ে বলেছিল সেটা কি হবে, বাম থেকে ডান দিকে গেলে কমবে। এই কথাটাই শুধু মনে রাখবে। তাহলে নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে কমবে, আর নির্দিষ্ট শ্রেণীতে উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে। তাহলে নিচের থেকে উপর থেকে নিচের দিকে, এখানে কয়েকটা উদাহরণ হিসেবে আমরা যদি ধরি, ধরো উপর থেকে নিচের দিকে পর্যায় সারণী আমরা দেখতে পাবো হ্যালোজেন মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এটা দেখবে সেকেন্ড মানে দ্বিতীয় পর্যায়ে আছে, এটা তৃতীয় পর্যায়ে, এটা চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম পর্যায়ে আছে। তাহলে উপর থেকে নিচের দিকে গিয়েছি। তাহলে নিউক্লিয়াস থেকে কক্ষপথে, সর্বস্থ কক্ষপথে যে ইলেকট্রন আছে তার দূরত্ব ধীরে ধীরে বাড়ছে। তাহলে ব্যাসার্ধের বা এই যে পারমাণবিক ব্যাসার্ধের যে ক্রমটা সেটা কি হবে, ফ্লোরিন সবচেয়ে কম, ক্লোরিন তারপর, ব্রোমিন তারপর, আর আয়োডিন তারপরে, অর্থাৎ আয়োডিন সবচেয়ে বেশি হবে। এই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। একই রকম ভাবে আমরা যদি ক্ষার ধাতুর ক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এইগুলোকে যদি ধরি, তাহলে যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে তত কি হবে, বাড়বে। তাহলে লিথিয়ামের সবচেয়ে কম, তারপর সোডিয়াম বেশি হলো, পটাশিয়াম আর একটু বেশি হলো। এইভাবে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধের মান কি হবে, বাড়বে। এটা একটু জেনে রাখবে। আয়নীয় ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ কাকে বলবো, ধরো নিউক্লিয়াস থেকে কোনো একটা আয়ন, সোডিয়াম প্লাস হোক, সে Cl মাইনাস হোক, এই যে Cl মাইনাস Na প্লাস, এদের ভিতরে যে ইলেকট্রন থাকবে, ইলেকট্রনের যে একটা ইলেকট্রন দিয়ে যে একটা মেঘের মতো ইলেকট্রনগুলো চারদিকে বিস্তার করে আছে, তার যে ঋণাত্মক আধানের যে পরিসর, ওই ঋণাত্মক আধান আর নিউক্লিয়াস এই দুইয়ের মধ্যবর্তী দূরত্বকে কি বলবো, ওই আয়নটির আয়নীয় ব্যাসার্ধ। এবার আয়নীয় ব্যাসার্ধ
আমরা বের করার ক্ষেত্রে প্রথমেই একটা জিনিস জেনে রাখি যে যে কোনো একটা আয়ন ধরো আমরা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে ও ও মানে এর ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 8, তাহলে এর ইলেকট্রন সংখ্যা 8 হবে, তাহলে O2 মাইনাস। এখন এর ইলেকট্রন সংখ্যা কত হবে? 8 2 10টা ইলেকট্রন। আবার F ফ্লুরিন, এতে ইলেকট্রন 9টা কিন্তু F মাইনাস হলে 10টা। আবার সোডিয়াম প্লাস হলে এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, পর্যায় সারণীতে 11 নম্বরে আছে, অর্থাৎ ইলেকট্রন 11টা কিন্তু প্লাস হওয়ার জন্য 10টা। আবার ম্যাগনেসিয়াম 2+, এক্ষেত্রেও 12টা ইলেকট্রন কিন্তু 2+ হওয়ার জন্য 10টা ইলেকট্রন। তাহলে এখানে যেগুলো দেখতে পেলাম সবেরই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কতগুলো করে? 10টা করে। আবার এর মাঝখানে যদি একটা নিষ্ক্রিয় গ্যাসকে ধরে নিবা হিলিয়াম, নিয়নের ক্ষেত্রেও ইলেকট্রন সংখ্যা কত? 10। এইরকম ভাবে একই ইলেকট্রন থাকবে এইরকম আয়নগুলোকে, বা এই যে নিয়ন হলে পরমাণু, এই আয়ন বা পরমাণুগুলোকে একসঙ্গে বলা আইসো ইলেকট্রনিক, এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। এই আইসো ইলেকট্রনিক গুলোর ক্ষেত্রে পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ আয়নীয় ব্যাসার্ধ এদের ক্ষেত্রে কার কম কার বেশি, এটা বোঝার জন্য প্রথমে দেখো আমরা যদি সবগুলোকে এই চারটে যদি ধরি, চারটের মধ্যে এর ক্ষেত্রে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কত হবে? 8, এর ক্ষেত্রে 9, এর ক্ষেত্রে 11, এর ক্ষেত্রে 12, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে 10টা করে ইলেকট্রন। তাহলে সোডিয়াম যখন ধরবো তখন 12টা ইলেকট্রন 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, বা সর্বহিত কক্ষে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষেত্রে 12টা প্রোটনের ক্ষেত্রে কাজ করছে। আবার এটা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হলো। সোডিয়াম যদি ধরি সোডিয়ামের ক্ষেত্রে কত হবে? ওটা তখন 11 হবে, আগেরটা ম্যাগনেসিয়াম ছিল। এবার সোডিয়ামের ক্ষেত্রে এবার ইলেকট্রন 10টা প্লাসের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11টা, তাহলে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। এইভাবে ফ্লুরিনের ক্ষেত্রে 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। আবার অক্সিজেনের ক্ষেত্রে 8টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা ফিক্সড, প্রোটন সংখ্যা অর্থাৎ ধনাত্মক আধানধর্মী প্রোটন সংখ্যা যত বাড়বে তাহলে ওই প্রোটন দ্বারা ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে। যত ইলেকট্রন আর প্রোটনের মধ্যে সংখ্যা বাড়লে প্রোটনের আকর্ষণ বাড়ার সঙ্গে সঙ্গে দূরত্ব কি হবে? কমবে। তাহলে দূরত্ব কমলে নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরের যে কক্ষপথের মধ্যে ইলেকট্রন আছে তার দূরত্ব কমলে আকার সবসময় কি হবে? ছোট হবে, অর্থাৎ আয়নীয় ব্যাসার্ধের মান কম হবে। সবচেয়ে আয়নীয় ব্যাসার্ধের মান কম হবে ম্যাগনেসিয়াম 2+, তারপর হবে সোডিয়াম প্লাস, তারপরে F মাইনাস, তারপরে O2 মাইনাস। অর্থাৎ আইসো ইলেকট্রনিক গুলোর ক্ষেত্রে পজিটিভ আধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে তত তার আকার ছোট হয়, আর ঋণাত্মক আধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থাৎ -1 থেকে -2, আবার যদি কেউ -3 ধরো FN3 মাইনাস যত বাড়বে তত তার আকার কি হবে? বাড়বে। এটা একটু মনে রাখবে। এছাড়া আইসো ইলেকট্রনিকের পরমাণু আয়ন আরেকটা ধরো লোহা এফির পরমাণু ক্রমাঙ্ক 26, তার মানে এর ভিতরে 26টা ইলেকট্রন আছে আর প্রোটনও 26টা। Fe2+, এবার এর ক্ষেত্রে তাহলে এর 26টা ইলেকট্রন ছিল, এর ক্ষেত্রে এবার ইলেকট্রন কটা হয়ে যাবে? 24টা, কারণ 2+ হয়েছে মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। আবার Fe3+, মানে এফিতে 26 ছিল, 3টে ইলেকট্রন বেরিয়েছে মানে 23টা ইলেকট্রন। তাহলে 26টা প্রোটন 26টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, এখানে 24টা, এখানে 23টা, তাহলে নিশ্চয়ই 26টা প্রোটন 23টা ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করবে, আর যত বেশি আকর্ষণ করবে আকার তত কি হবে? ছোট হবে। তাহলে Fe3+ লেস দ্যান Fe2+ লেস দ্যান Fe, এই আকারের ক্রমটা জেনে রাখবে। এছাড়া আরেকটা জিনিস একটু মনে রাখবে, এই যে আগে যে আয়ন পারমাণবিক ব্যাসার্ধ হলো কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যদি আমরা ধরি, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে এটা বলছি পারমাণবিক ব্যাসার্ধ, এই ক্ষেত্রে ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এবার তাহলে বলা হয়েছিল এই বরাবর যত বাম থেকে ডান দিকে যাব তত নিউক্লিয়াসের আধান বাড়ছে কিন্তু
কক্ষপথ অপরিবর্তিত থাকায় আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, ফলে আকার ছোট হবে। তাহলে সেই অনুযায়ী ফ্লোরিনে গিয়ে আকার ছোট হলো। কিন্তু এই নিয়নের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু ওই নিয়মে চলবে না। এক্ষেত্রে নিয়ন দেখা যায় নির্দিষ্ট পর্যায়ে যে কোনো নিষ্ক্রিয় গ্যাসের আকার সবচেয়ে বড় হয়, সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় হবে। হওয়া উচিত ছিল বাম থেকে ডান দিকে যাচ্ছে ছোট হয়ে হওয়া, কিন্তু এটা সবচেয়ে বড় হচ্ছে। কারণ কি, নিষ্ক্রিয় গ্যাসগুলো হয় কি এক পরমাণু হলে এক্ষেত্রে আমরা ওই যে পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে ভাগ করেছিলাম সমযোজী, তারপর ধাতব, তারপরে করেছিলাম কি ভান্ডার ওয়াল। আমরা এইগুলোর ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ দেখছিলাম, কিন্তু যখনই নিষ্ক্রিয় গ্যাস হবে এর ক্ষেত্রে ভান্ডার ওয়াল ব্যাসার্ধ আমরা বের করবো। এই ভান্ডার ওয়াল ব্যাসার্ধ সবসময় বাকি ব্যাসার্ধের তুলনায় বেশি হয়। ওই জন্য নিয়নের ক্ষেত্রে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ দ্বিতীয় পর্যায়ে যখন ধরবো সবচেয়ে বেশি। ওই জন্য কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, সবচেয়ে বড় হবে, ব্যাসার্ধটা বেশি হবে সবচেয়ে। পরে আমরা পড়বো আয়নন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল, এখানে আইপি বা আয়নাইজেশন এনার্জি আইই দিয়ে লেখা হয়। আয়নীভবন বিভব একে বলা হয়। এবার এই আয়নন বিভবটা জিনিসটা কি, এটা সংজ্ঞাটা বই ধরেই তোমরা যে কোনো বই ধরে পড়তে পারবে। জিনিসটা আমি বলে দিচ্ছি। দেখো, কোনো একটা পরমাণু ধরলাম, সেই পরমাণুর ক্ষেত্রে এক্স বলে কোনো একটা পরমাণু ধরলাম। এই পরমাণুর ক্ষেত্রে আয়নন বিভব কাকে বলবো, আয়নন বিভব হবে এই পরমাণুটা সবথেকে সর্বনিম্ন শক্তি স্তরে থাকবে। সর্বনিম্ন শক্তি স্তর বা ভূমিস্তর যাকে বলা হয়, ভূমিস্তর এই অবস্থায় থাকবে। আর এটা হবে গ্যাসীয়, আর এ হবে বিচ্ছিন্ন, মানে কারোর সঙ্গে বন্ধনী করে থাকবে না, একক অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে। ভূমিস্তরে থাকা ভূমিস্তর গ্যাসীয় অবস্থায় থাকবে। এইরকম কোনো বিচ্ছিন্ন পরমাণু ধরবো। এই বিচ্ছিন্ন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে, এর ধরো অনেকগুলো কক্ষপথ আছে, সবই তো ইলেকট্রন আছে, কিন্তু সবচেয়ে বাইরের কক্ষপথে সবচেয়ে আলাদাভাবে যে ইলেকট্রনটা যুক্ত থাকবে, বাইরের কক্ষপথে ইলেকট্রনের মধ্যে সবচেয়ে আলাদাভাবে যে ইলেকট্রনটা যুক্ত থাকবে, সেই ইলেকট্রনকে এই নিউক্লিয়াসের ধনাত্মক আধানের যে ক্ষেত্র তার থেকে বাহির করে পরমাণুটাকে, একটা ইলেকট্রন যখন পরমাণু থেকে বেরিয়ে যাবে ওই ইলেকট্রনটা, তখন সে কি হবে, একক ধনাত্মক আধানে পরিণত হবে। ধরো এটা এক্স যদি হয় এক্স প্লাসে পরিণত হবে। তাহলে একক ধনাত্মক আধানে পরিণত করতে যে ন্যূনতম শক্তি, মানে সবচেয়ে কম শক্তি যতটা প্রয়োগ করলে ওটা এক্স থেকে এক্স প্লাসে পরিণত হবে, এই যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো, আয়নন বিভব বা আয়নীভবন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল বা আইই বলা হয়। এই হলো সংজ্ঞাটা। এবার আয়নন বিভবের ক্ষেত্রে আমরা দেখব যে এই ইউনিট একক, এর ইউনিট হচ্ছে, যেহেতু এটা শক্তি, তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে, আর্ক পার অ্যাটম, আবার এসআই পদ্ধতিতে কি হবে, আর্ক হলে শক্তি, তাহলে কি হবে, এটা এসআই তে জুল পার অ্যাটম। আর ব্যবহারিক এককটা কি হবে, ইভি, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, ইভি পার অ্যাটম। তাহলে এই হচ্ছে এদের ইউনিটগুলো। এবার আয়নীভবন বিভবের মানটা কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখো। কোনো একটা পরমাণু এম বলে ধরা হলো, এই এম পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন যখন এই গ্যাসীয় অবস্থায় থাকবে এবং সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে সবচেয়ে আলাদাভাবে যে যুক্ত ইলেকট্রনটাকে বের করে এটাকে এম প্লাসে পরিণত করা হলো। এই এম প্লাসে যখন পরিণত করব তখন কি হবে, এই একক ধনাত্মক আধান থেকে আবার একটা, এই অবস্থা থেকে এই অবস্থা যখন গেল এটাকে বলে আয়নীভবন বিভব। তাহলে আইপি, এটা প্রথম ইলেকট্রন একটা বের করলাম বলে ওই জন্য এটাকে বলা হচ্ছে IP1। এম প্লাস থেকে আবার একটা যখন ইলেকট্রন বের করব তখন IP2 হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন এখান থেকে বের করছি, তাহলে M2 প্লাস। আবার M2 প্লাস থেকে যখন আবার একটা ইলেকট্রন বের করব তখন IP3 হবে, তাহলে M মাথায় 3 প্লাস। দেখা যায় যে এই IP1, IP2, IP3
এই যে মানগুলো ধীরে 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 বৃদ্ধি পায়, অর্থাৎ IP1 এর থেকে IP2 এর মান বেশি, IP2 থেকে IP3 এর মান বেশি। এবার এটা কেন হয়? কারণ দেখো, এখানে কোনো একটা পরমাণু অবস্থা যখন থাকবে, এর ইলেকট্রন যতগুলো, প্রোটন ততগুলো। আমরা ধরে নিচ্ছি এর ক্ষেত্রে 12টা প্রোটন 12টা ইলেকট্রন আছে। যখন এর থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে এর প্রোটন তো ফিক্সড থাকলো, প্রোটন যেটা, সেই প্রোটনটা তো তোমার 12 তো 12ই থাকলো, কিন্তু ইলেকট্রন এখন এবার কত হলো? 11। আবার একটা যখন বেরোবে তখন প্রোটন 12, কিন্তু ইলেকট্রন কত হলো? 10 আরেকটা বেরোলে। তাহলে যত সামনের দিকে এগোচ্ছি তত ইলেকট্রন একটা একটা করে কমছে। তাহলে 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে যেভাবে আকর্ষণে থাকবে নিজেদের মধ্যে, 12টা প্রোটন 11টা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বেশি হবে, আবার 12টা প্রোটনের সঙ্গে 10টা ইলেকট্রনের আকর্ষণ বল বেশি হবে। তাহলে এইরকম যত সামনের দিকে এগোবো, সেই রকম অবস্থা থেকে আমাদের ইলেকট্রন বাহির করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হবে, সেই শক্তিটা ধীরে ধীরে কি হবে? বাড়বে। যেহেতু আকর্ষণ বল বাড়ছে, তার মানে শক্তি বেশি প্রয়োগ করে ইলেকট্রন বের করতে হবে। এই জন্য কি হয়, আইপির মান যত সামনের দিকে আমরা এগোবে, IP1 2 3 এরকম ভাবে এগোবো, তত আইপির মান ইনক্রিজ করবে বা বাড়বে। এবার পর্যায় সারণীতে আইপির মান কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে যাব আর উপর থেকে নিচের দিকে যাব, সেটা কিভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ আইপি, তাহলে ধরো নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে যাব, তাহলে পর্যায়ে নির্দিষ্ট পর্যায়ে তাহলে বাম থেকে ডান, বাম থেকে ডান দিকে গেলে দেখো, যত বাম থেকে ডান দিকে যাব, তাহলে যে কোনো নির্দিষ্ট পর্যায়ে তার নিউক্লিয়াস থেকে বাইরের যে, ধরে নিচ্ছি 3 নম্বরে যদি এখানে যদি ইলেকট্রন থাকে, এই যোজ্যতা কক্ষটা তো অপরিবর্তিত থাকবে। নির্দিষ্ট পর্যায়ে তার যোজ্যতা কক্ষ অপরিবর্তিত থাকবে, কিন্তু ইলেকট্রন একটা একটা করে বেরোবে সেই কক্ষপথ থেকে। তাহলে যত বাম থেকে ডান দিকে যাব, নিউক্লিয়াসের আধান এক একক করে বাড়বে। নিউক্লিয়াসের আধান যত বাড়বে, নিউক্লিয়াসের বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল ধীরে ধীরে বাড়বে। তাহলে ইলেকট্রনকে বাহির করতে কি হবে? বেশি শক্তি লাগবে। আর বেশি শক্তি লাগা মানে আইপির মান কি হবে? নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বাড়বে। আবার নির্দিষ্ট শ্রেণী হলে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে যত যাব, তত দেখা যাবে দেখো, উপর থেকে নিচের দিকে গেলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এইভাবে যত নিচের দিকে আমরা পর্যায় সারণীটাকে দেখবো, তাহলে প্রথম পর্যায়ের কোনো মৌল যদি ধরি, সেক্ষেত্রে তার যোজ্যতা কক্ষ বলতে 1 নম্বরে ইলেকট্রন আছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে 2 নম্বরে থাকবে। যত নিচের দিকে যাব তত তার যোজ্যতা কক্ষের দূরত্ব নিউক্লিয়াস থেকে বাড়বে। এটা 4 নম্বর কক্ষপথে থাকবে, এটা 5 নম্বর কক্ষপথে থাকবে। তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়বে, তত নিউক্লিয়াস আর বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের মানটা কি হবে? কমবে। আর আকর্ষণ বল যত কমবে, আইপির মান তত কি হবে? অর্থাৎ ইলেকট্রন বাহির করতে কম শক্তি লাগবে, আইপির মান কমবে। তো যদিও এক্ষেত্রে কি হয়, যত নিচের দিকে যাব, নিউক্লিয়াসের আধান বাড়ছে ঠিকই, কিন্তু নিউক্লিয়াসের আধান বাড়লে কি হবে? নতুন নতুন কক্ষপথ আসছে। কক্ষপথ আসার ফলে কি হচ্ছে? এক্ষেত্রে দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। এই দূরত্বটাই এখানে মেন ফ্যাক্টর হচ্ছে। ওই জন্য এক্ষেত্রে যত উপর থেকে নিচের দিকে যাব, আইপির মান ধীরে ধীরে কমবে। তাহলে নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডান দিকে বাড়বে আর উপর থেকে নিচের দিকে কমবে। এবার কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়ে এগুলো এখানে দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ের মৌলগুলো দিয়ে এখানে উদাহরণ দিয়ে আইপি বাড়বে কমবে দেখানো যায়, সেগুলো একসঙ্গে শেষে কোশ্চেন যখন করানো হবে তখন করে দেবো। এবার